স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। আজ জানাবো রাজশাহী বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে থাকছি শারমিন মাহমুদ। রাজশাহীতে 4 মাসে 110টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু এপ্রিল মাসেই মারা গেছেন 35 জন। মনোবিজ্ঞানীরা বলছেন, মনোরোগ চিকিৎসাকে পাগলের চিকিৎসা মনে না করে স্বাভাবিকভাবে নিতে হবে। পাশাপাশি ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে পরিবার ও সমাজকে। 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন রাজশাহীর নন্দনগাছি স্টেশনের ষাটঊর্ধ্ব রুহুল আমিন খুব ঠান্ডা মাথায় ট্রেনের নিচে শুয়ে আত্মহত্যা করেন। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা যায়, ঋণের বোঝা সইতে না পেরে তার এমন সিদ্ধান্ত। কিছু ঋণপাতি করে মনে করেন বাবা ফসল আদি করতো, আর মাঝে কিছু ব্যবসা বাণিজ্য আগে করছে কিছু, এতে ঋণপাতি হওয়ার কারণে মানে লোন টোন নিয়ে এগুলো শোধ টোধ করছে, কিন্তু আস্তে আস্তে ঋণটা মানে শোধ যা করার আগে আস্তে আস্তে মনে করেন যে দ্রুত এনজিও তো মানে লোনটা আস্তে আস্তে বেশি হয়ে গেছে। সে কখনো কাগজ বলে উনি প্রকাশও করে না। 20 এপ্রিল মাসুদ রানা নামে এক কনস্টেবলের মরদেহ রাজশাহী জেলা পুলিশ লাইন্স ব্যারাকের টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। আপাত দৃষ্টিতে আত্মহত্যা মনে হলেও নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় থাকা তার পরিবারের দাবি এটি হত্যাকাণ্ড। যদিও ঋণের দায় ও পারিবারিক কলহে বিপর্যস্ত ছিলেন মাসুদ রানা। ভ্যানও চালাইছে, কাজও করিছে, করি লেখাপড়া শিখিছে, করি এখন মহিলা বিটারা, আর এখন সুখের সময় এসে বিটারা যার আত্মহত্যা করবি, আমার তো বিশ্বাস হয় না যে আমার বেটা আত্মহত্যা করতে পারে। হাসপাতালের তথ্য ও গণমাধ্যমের খবর বিশ্লেষণ করে দেখা গেছে, রাজশাহীতে চলতি বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে আত্মহত্যার সংখ্যা। আত্মহত্যার পর 2025 সালের জানুয়ারি মাসে 27 জন, ফেব্রুয়ারিতে 26 জন, মার্চে 22 জন ও এপ্রিলে 35 জন সহ 4 মাসে মোট 110 জনকে রাজশাহী মেডিকেলে আনা হয়। এদের মধ্যে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে 89 জনের, বাকি 21 জনের মৃত্যু হয়েছে ফাঁসিতে ঝুলে। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে তথ্য রয়েছে, গত 1 মাস অর্থাৎ চলতি মাসে এপ্রিলের 1 তারিখ থেকে আজ অবধি 35 জন আত্মহত্যার ঘটনা ঘটিয়েছে। এবং আপনি যেটা বলছিলেন যে এর বাইরে অনেক বড় একটি সংখ্যা আসলে রয়ে যায়, কেননা অনেক ক্ষেত্রে দেখা যায় আত্মহত্যা করার পরে পারিবারিকভাবে সামাজিকভাবে ঘটনাটি ধামাচাপা দেওয়ার একটা বিষয় রয়ে যায়। তো সেক্ষেত্রে হয়তো তারা প্রকৃত কী কারণে মৃত্যুবরণ করেছে সেই ঘটনা আর প্রকাশ পায় না, এটি স্বাভাবিক মৃত্যু হিসেবেই চলে যায়। গবেষণা বলছে, বর্তমানে দেশে প্রতি লাখে 4 জন আত্মহত্যা করছে, যাদের মধ্যে 10 থেকে 19 বছর বয়সীরাই বেশি। এছাড়াও প্রাপ্তবয়স্করা আত্মহত্যা করছেন ঋণ পরিশোধ না করতে পেরে কিংবা পারিবারিক ঝামেলায়। নানা ধরনের নিছক একটি ঠুনকো ঘটনা নিয়ে কিন্তু তাদের মনে একটা বিরূপ প্রভাব বিস্তার করছে, এবং সেটির প্রকাশের কারণেই বা প্রকাশ না করতে পারার কারণে অথবা তারা নিজেদেরকে ব্যর্থ প্রমাণ করছে এটি ভেবে নেওয়ার কারণে তারা কিন্তু আত্মহত্যার পথটা বেছে নিচ্ছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ বলছে, সকল অস্বাভাবিক মৃত্যুই তারা হত্যাকাণ্ড হিসেবে তদন্ত শুরু করে থাকেন। যদিও পরিবারের অনীহা কিংবা অনিচ্ছা থাকায় অনেক তদন্তই শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। এরকম একটা মাসে আমাদের বলা হয়ে থাকে যে আমরা এটাকে মার্ডার হিসেবে আগাই, তাহলে ডিটেকশন করা সহজ হয়। আর যদি ধরে নিই যে এটা অপমৃত্যু, তাহলে কিন্তু এই মামলাটা বেশি দূর আগায় না। মনোবিজ্ঞানীরা বলছেন, মনোরোগ চিকিৎসাকে পাগলের চিকিৎসা মনে না করে স্বাভাবিকভাবে নিতে হবে। পাশাপাশি ভুক্তভোগীর পাশে দাঁড়াতে হবে পরিবার ও সমাজকে। মানুষ মানসিক সমস্যা বা আত্মহত্যা প্রবণতা এগুলোকে সিরিয়াসলি নেয় না, পরিবারের লোকজনও নেয় না, সমাজের লোকজনও কী হয়েছে। এবং যদি কেউ অ্যাটেম্প্ট করে তাকে পরবর্তীতে আমরা আরও হেও করি, হিউমিলিয়েট করি। হ্যাঁ, তোর মনোবল নাই, তুই এমনই যে পালিয়ে বাঁচার চেষ্টা করছিস। কিন্তু এখানে যেটা করণীয় সেটা হচ্ছে যে লোকটা মানে সমস্যা থেকে বের হওয়ার জন্য অনেকের সাহায্য সিক করে পাচ্ছে না, যদি সাহায্যটা আমরা দিতে পারি তাহলে এটা কীভাবে দিব। যেমন স্থানীয় প্রশাসন আছে আমাদের, আছে না? তো কার কী পরিমাণ লোন আছে তো আমরা জানি, তাহলে কি করতে পারি, সে অ্যাপ্লাই করে যদি একটু লোন মৌকুফ বা সময় বাড়ানো, এইগুলাতে যদি সামাজিকভাবে তাকে আমরা হেল্প করি। মানসিক রোগের যে ডাক্তারি চিকিৎসা, এটা যে আসলে রোগ নয়, সেটা আসলে সমাজে সেভাবে ছড়ানোই হয়নি। আমাদের প্রাতিষ্ঠানিকভাবে এখন মানসিক স্বাস্থ্য দেখভাল করাটা অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে। এর জন্যে প্রত্যেকটা স্কুলে মনোবিজ্ঞানী নিয়োগ দিতে পারলে খুবই ভালো, যে স্কুল সাইকোলজিস্ট। যদি হয়তো একদিনে তো সম্ভব না, কিন্তু
এইটা তো সম্ভব। স্কুলের যারা কর্মরত শিক্ষক মণ্ডলী যারা আছেন, প্রত্যেকটা স্কুলের একজন করে শিক্ষককে ধরেন 2 সপ্তাহ বা 1 মাসের মেন্টাল হেলথ যে ফার্স্ট এইড, এইটার বিষয়ে যদি একটা ট্রেনিংয়ের ব্যবস্থাও করা যায়, তাহলে আমার বিশ্বাস যে আমরা বহুলাংশে এই কিশোর কিশোরীদের যে মানসিক সমস্যা, এই মানসিক সমস্যাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারব। সকল নাগরিকের জন্য দেশের সব হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ দ্বারা কাউন্সেলিং করা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাটোরের জনপ্রিয় হয়ে উঠছে ছাদ বাগানে বিদেশি ফলের চাষ। এরই মধ্যে বিভিন্ন জাতের আঙুর, বেদানা সহ হরেক রকম ফল চাষে সফলতা পেয়েছেন নাটোরের অ্যাডভোকেট আব্দুল্লাহিল বাকি। এখন বাণিজ্যিকভাবে চাষের স্বপ্ন দেখছেন তিনি। ছবির মতো সাজানো এই ছাদ বাগানটি নিজ হাতে গড়ে তুলেছেন নাটোরের বাসিন্দা আব্দুল্লাহিল বাকি তরিত। আঙুর, বেদানা সহ বিভিন্ন প্রজাতির ফলে ভরে উঠেছে ছাদটি। অল্প জায়গায় ব্যাপক ফলনে তৈরি হয়েছে বাণিজ্যিক সম্ভাবনাও। মাত্র 400 স্কয়ার ফিট ছাদ ব্যবহার করে বছরে আঙুর উৎপাদন হচ্ছে 100 কেজি। এছাড়া বেদানা উৎপাদন হচ্ছে প্রায় 200 কেজি। আমার এখানে প্রায় 18 জাতের আঙ্গুরের গাছ রয়েছে এবং বাইকনুর, ডিকসন, লোরাস, টিয়ার 1 সহ অনেক প্রজাতির আঙ্গুর রয়েছে এখানে। আঙ্গুর ছাড়াও আমার আনার, বেদেনা, মালবেরি, 3 ফল সহ আরও অন্যান্য গাছও রয়েছে এখানে। বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন কৃষি জমি কমে আসায় বাণিজ্যিক ফল আবাদের অন্যতম মাধ্যম হতে পারে ছাদ কৃষি। 7-8টি জাত নিয়ে উনি কাজ করছেন, তাতে আমার মনে হয়েছে উনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছেছেন এবং উনি আঙ্গুর চাষের যে চাষ পদ্ধতি এটি অনেকটাই রপ্ত করেছেন এবং তার দেখা দেখি অনেকেই এটি তার ছাদ বাগান পরিদর্শন করছেন এবং অনেকেই করার জন্য আগ্রহ প্রকাশ করছেন। চিন্তা করছি আমি নিজেও ছাদ বাগানের একটি প্রস্তুতি নিব, যে কারণে আমি তার কাছ থেকে পরামর্শ নিতে এসেছি। নাটোর শহরে অন্তত 5000 উঁচু ভবন রয়েছে। এসব ভবনে বাণিজ্যিকভাবে ফল চাষ করলে পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কমে আসবে আমদানি নির্ভরতা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মাছের পোনা চাষ করে সফলতা পেয়েছেন পাবনার আব্দুল মতিন। এই মাছ চাষ করে শূন্য থেকে লাখপতি হয়েছেন তিনি। সংসারে ফিরেছে সচ্ছলতা। পাবনা জেলার আটঘরিয়া উপজেলার ভবানীপুর গ্রামের আব্দুল মতিন ইটভাটার শ্রমিক ছিলেন এক সময়। সংসারের টানাপোড়েনে সিদ্ধান্ত নেন মাছ চাষের। বেসরকারি উন্নয়ন সংস্থা PKSF এর আর্থিক সহযোগিতা ও জাগরণী চক্র ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় মাত্র ৭৫,০০০ টাকা ঋণ নিয়ে শুরু করেন মাছ চাষ। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। সুবর্ণ জাতে রুই মাছের পোনা বিক্রি করে সবার কাছে আলাদা পরিচিতি পেয়েছেন মতিন। এই সুবর্ণ রুই ডেলিভারি সাবরাই দিই এবং আমার কাছে এবং এখনো পুনার গাড়ি আমার পুকুরি কাঁধে 3-4 কেনা আছে। আমরা অল্প কিছু পুঁজি নিয়ে আমি জাগরণ থেকে আমরা এখন বড় পর্যায়ে গেছি। তার খামারে উৎপাদিত পোনা মাছ নাটোর, রাজশাহী, যশোর, মাগুরা, খুলনা, সিরাজগঞ্জ, ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হয়। লাভজনক ব্যবসা হয়, আমি গল্প শুনেছি, শোনার পর থেকে আমি নাটোর থেকে আইছি এই প্রণালীতে। অল্প পুঁজিতে আস্তে আস্তে এখন অনেকই কিছু করেছি। পাবনার 3টি উপজেলায় 121 জন কৃষককে মৎস্য চাষে স্বাবলম্বী করেছে সংস্থাটি। দেখা দেখি আশেপাশে অনেকজন লোক পোনা নিয়ে যাচ্ছে এবং এটা প্রতিরূপায়ণ ভালো মতো হচ্ছে। বর্তমানে আব্দুল মতিনের 5টি পুকুরে ধানে থেকে পোনা মাছের চাষ হয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। করোনার সময় চাকরি হারান বগুড়ার রাজিবুল ইসলাম। তখন সংসারের খরচ বহন করতে মাংসের তৈরি আচার বানিয়ে অনলাইনে বিক্রি শুরু করেন তার স্ত্রী মাসুমা। মাংসের তৈরি এই আচার দেশের গণ্ডি পেরিয়ে সুনাম অর্জন করেছে বিদেশেও। করোনাকালে স্বামীর চাকরি চলে যাওয়ায় অন্ধকার নেমে আসে বগুড়ার কৈগাড়ি এলাকার মাসুমার সংসারে। সে সময় শিশুকন্যার মাটির ব্যাংকে জমানো 300 টাকা দিয়ে শুরু করেন অনলাইনে আলুর চিপস বিক্রি, কিন্তু দেখা মেলেনি কাঙ্ক্ষিত লাভের। এরপর কাপড়ের ব্যবসাতেও পুঁজি খাটিয়ে লোকসান করেছেন।
একের পর এক ব্যবসায় লোকসান করে দিশেহারা মাসুমা শাশুড়ির পরামর্শে শুরু করেন মাংসের আচার তৈরি। ফেসবুকে RM ফুড কর্নার নাম দিয়ে পেজ খুলে অল্প দিনেই সাড়া পান। অর্ডার বাড়তে থাকে কাজ। বাড়িতেই ছোট পরিসরে গড়ে তোলেন কারখানা। টক, ঝাল ও মিষ্টি স্বাদের মাংসের আচার শুরুতে 1000 টাকা কেজি বিক্রি করলেও এখন বিক্রি করছেন 1600 টাকায়। বর্তমানে মাসুমার মাসিক আয় 2 লাখ টাকার বেশি। এর প্রতি মাসে 200 থেকে 300 কেজির মতো আর কি গরুর মাংস আচারটা বিক্রি হচ্ছে। এটা আপনার 64টা জেলাতে যাচ্ছে, আর যখন আমি দেশের বাইরে পাঠাই 17টা দেশে যাচ্ছে। স্বামী রাজুবুলও মাসুমার পাশে দাঁড়িয়েছেন। কাঁচামাল কেনা, অনলাইনে অর্ডার গ্রহণ এবং কুরিয়ারে পণ্য বুকিং দেওয়ার মতো কাজে স্ত্রীকে সহযোগিতা করেন তিনি। প্রবাসীদের হাত ধরে তাদের আচার পৌঁছে গেছে বিদেশেও। তবে মাংসের আচার সরাসরি বিদেশে রপ্তানির পথ খুঁজছেন তারা। এখন আপাতত আমাদের 6-7 জন কর্মচারী আছে যারা পার্ট টাইম বা রেগুলার কাজ করে। আমি চেষ্টা করতেছি আরও যাতে কর্মচারী বাড়ানো যায়, আরও কারখানা বাড়ানো যায়, আয়তনটা বাড়ানো যায়, এই চেষ্টা করতেছি। মাসুমার মতো জেলার ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিদেশে রপ্তানিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বগুড়া চেম্বার অব কমার্স। আমাদের জন্য সব ব্যবসায়ীদের জন্য দ্বার খোলা। যখন যে আসবে, যে কোনো অসুবিধা, আমার ব্যবসা ভাইদের যে কোনো অসুবিধা, সুযোগ সুবিধা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সমাধানের চেষ্টা করব। করোনা মাসুমার পরিবারকে পথে বসাতে চেয়েছিল, কিন্তু সেখান থেকে তারা পথ বের করে নিয়েছেন। এখন মাসুমার স্বপ্ন ব্যবসাটাকে আরও অনেক দূর এগিয়ে নেওয়ার। ফরহাদুজ্জামান শাহী, চ্যানেল 24, বগুড়া। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।